কোনটাই এক্সাইটেড? ইনফ্যাক্ট একটা কথা প্রথমেই বলি, সেটা হচ্ছে আমি ব্যাক স্টেজ থেকে আমরা আপনাদের এক্সাইটমেন্টটা শুনছিলাম, কিন্তু একটা কথা আবার বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু আপনাদের চাইতে অনেক বেশি এক্সাইটেড। কেন জানেন? আপনারা স্টেজে একটি এমারেল্ড কাপলকে দেখছেন, বিজয় আর নুমাদে, কিন্তু বিশ্বাস করুন আমরা কিন্তু আমাদের সামনে অগুন্তি এমারেল্ড ডায়মন্ড দেখতে পাচ্ছি, বলে সেই কারণে আমরা কিন্তু আপনাদের চাইতে বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ। আমরা বিজয় এবং উমাদের এবং এই ব্যবসাটা আমরা প্রায় গত 11 বছর ধরে করছি, এবং এবং বিশ্বাস করুন আজকে আমরা এমারেল্ড হয়ে গেছি এবং জীবনের রং বদলে গেছে, আকাশটা অনেক কাছে মনে হয়। আজকে সেই সমস্ত গল্পই আপনাদের সঙ্গে করব। আমরা কি করেছি, কি করিনি, কি কি ভুল কাজ করেছি, সবগুলোই শেয়ার করব। কিন্তু তার আগে কিছু ধন্যবাদ দেওয়ার পালা। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই পরম পিতা ভগবানকে, যারা এই দুনিয়ার সমস্ত কিছু স্রষ্টা, যার ইচ্ছাতেই সমস্ত কিছু চলে, ভগবানকে ধন্যবাদ জানাই। এবং এরপরে ধন্যবাদ জানাই আমাদের দুজনের পেরেন্টস, বাবা মা, যারা আমাদের জন্ম দিয়েছেন এবং প্রতিপালন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। অ্যান্ড নেক্সট উই আর স্পেশালি থ্যাঙ্কফুল টু দ্যাট কাপল, সেই কাপলটির জন্য, মানে ইনফ্যাক্ট দে আর নান আদার দ্যান ব্র্যান্ড নিউ ডায়মন্ড ফ্রম ক্যালকাটা, গোয়িং ইটিসি ভেরি সুন, our mentor, our sponsor, none other than Kaushik and Shubha Datta. থ্যাংক ইউ। এবং বিশ্বাস করুন আজকে আমার এই জায়গাটা বলতে আমার একটা ভীষণ একটা অন্যরকম ফিলিংস হয়। আমাদের যেটা মনে হয় লাস্ট 14 জেনারেশনের, বিলিভ মি, লাস্ট 14 জেনারেশনের কিছু পুণ্য কাজ ছিল, তাই ইনফ্যাক্ট শুভা দত্ত, শুভাদি, উনি আমার কলিগ ছিলেন এবং কিছু পূর্ণ কাজ ছিল, তাই শুভাদিকে আমি কলিগ হিসেবে আমরা পেয়েছিলাম এবং শুভাদি আমাদের কিছু প্রোডাক্টস অফার করেছিল এবং আলটিমেটলি সেই প্রোডাক্টসগুলো জাস্ট 20% ডিসকাউন্টে নেওয়ার জন্যই আমরা কিন্তু তখন মেম্বারশিপ নিয়েছিলাম। এবং সেই গল্পগুলো উমা করবে, কিন্তু যেটা বলছিলাম যে উই আর স্পেশালি থ্যাঙ্কফুল টু দেম। এবং নেক্সট মোস্ট, মানে ব্রিড গ্যালাক্সিতে মোস্ট এক্সাইটেড লিডার, মোস্ট নলেজেবল কাপল, মানে জবরদস্ত লিডার, একটা জোরে হাততালি হতে পারে, মেগা ফাউন্ডার্স এমারেল্ড গোয়িং ডায়মন্ড, দেবাশিস আর মিতা সরকার। থ্যাংক ইউ। এবং এরপরে আমাদের যারা লাইন অফ স্পন্সরশিপ রয়েছে, তাদের কথা বলতে গেলে একটা অন্যরকম ফিলিংস হয়। তারা ইস্টার্ন ইন্ডিয়ার অ্যামওয়ের বিজনেসে নতুন তুফান নিয়ে এসছে। কি বলবো, দে আর নান আদার দেন, তারা যে মাসে ডায়মন্ড হয়েছে তার পরের মাসে তারা দে হ্যাভ ডান ফাউন্ডার্স ডায়মন্ড, এবং তার পরের মাসেই এক্সিকিউটিভ ডায়মন্ড, নান আদার দেন শুভাশিস অ্যান্ড সুজাতা ঘোষ। এবং তার উপরে মানে এই মানুষটার কথা, এই কাপলের কথা বলতে গেলে, এই কাপল ইনফ্যাক্ট দ্য কাপল নিডস নো ইন্ট্রোডাকশন। মানে উই আর স্পেশালি থ্যাঙ্কফুল টু গড ফর প্লেসিং আস, মানে ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে ওনার লাইন অফ স্পন্সরশিপে প্লেস করার জন্য। দে আর নান আদার দ্যান মেগা ফাউন্ডার্স এমারেল্ড গোয়িং ডায়মন্ড, অসিতা ঘো অ্যান্ড শ্বেতা দত্ত। থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সট দেখুন, এরপরে যারা আপনার, তারা কিন্তু আমাদের সমুদ্রের ওপারে, এবং তাদের মধ্যে আমি যার কথা বলতে যাচ্ছি, যার মানে স্রেফ নাম, যার নামটাই কাফি ওয়ার্ল্ড ওয়াইড এবং অ্যামওয়ের এই মানে এই কম্বিনেশনে যাদের নামটাই কাফি, দে আর নান আদার দ্যান মেগা ফাউন্ডার্স ডায়মন্ড গোয়িং ইডিসি, তীর্থঙ্কর অ্যান্ড সুপর্ণা দত্ত। এবং আলটিমেটলি দ্য কাপল হু কাউন্সেল উইথ গড, নান আদার দ্যান বিল অ্যান্ড পেগি ব্রিট, যাদের থেকে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের শুরু। এবং অবভিয়াসলি অ্যামওয়ে কর্পোরেশন, রিচ ডিভাস অ্যান্ড জেমেন হ্যান্ডেল, যারা এই দুনিয়া মানে পৃথিবীর সবচাইতে মানে বেহতরিন বিজনেস, এই বিজনেসটা যারা আম জনতার জন্য এই ব্যবসাটা যারা তৈরি করেছিল সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, দে আর রিচ ডিভাস অ্যান্ড জেমেন হ্যান্ডেল। তাদের জন্য একটা জোরে হাততালি হোক। গ্রেট। তা ইনফ্যাক্ট আমরা অনেক কিছু আজকে শেয়ার করবো, তার আগে আমি একটু উমাকে ডেকে নিই। দেখুন ব্যাপার হচ্ছে, husband lives longer if he is happily married and wife lives longer if she gets lot of money for marketing. অ্যাকচুয়ালি উমার হবি হচ্ছে মার্কেটিং। ও যে কোনো জায়গায় যেখানে যায় ও আগে খোঁজ করে কোথায় মার্কেটিং করার কি আছে না আছে এটসেট্রা। তা আমাদের পুরো ব্যবসাটা
ওই মানে পেছন থেকে ওই দেখাশোনা করে, সরি পেছন থেকে করে তো আমার বলতে বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি উমাকে বলি তুমি আমার পেছনে থেকো না, কেন পেছনে থাকলে তুমি আমাকে ধাক্কা দিতে পারো, তুমি আমার সামনে থেকো না, তাহলে আমি হয়তো ফলো নাও করতে পারি, বলি আমার পাশে থাকো। তা এইরকম অ্যাকচুয়ালি উমা আমাদের পুরো ব্যবসাটা মানে ফেনোমেনাল লিডার, মানে হিউজ পটেনশিয়ালিটি। এবং একটা কথা বলছি, ও কিন্তু অ্যামওয়ে মানে যে কথাগুলো বলবে না সেগুলো কিন্তু অ্যামওয়ে প্রোডাক্টস এর মতো কনসেন্ট্রেটেড, খুব ধ্যান দিয়ে শুনবেন। সো প্লিজ হেল্প ওয়েলকাম মাই বিউটিফুল ওয়াইফ উমা অন স্টেজ। গুড আফটারনুন। হাজবেন্ডের থেকে এত কিছু শুনতে নিশ্চয়ই ভালো লাগে না, এই বিজনেসটা না করলে ভাবতেই পারতাম না। তা সত্যি কথা বলবো, কন্টাইতে এসে এত ভালো লাগছে বলার বাইরে, মানে একটা আলাদা ফিলিংস হচ্ছে সত্যি কথা। অসাধারণ বিজনেস, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে বিজনেসটা কি সাংঘাতিক মানে যত এগোচ্ছি তত আরো বেশি বুঝতে পারছি এর পোটেনশিয়ালটা। আর আজকে একটাই ফিলিংস হচ্ছে, ড্রয়িং রুমটা জাস্ট একটু বেড়ে গেছে, বড় হয়ে গেছে। আর শুরুতেই ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আপনারা মানে প্রত্যেকে আমাদের রিলেট করতে পারেন, তাহলে অন্তত এগোতে ভরসা পাবেন। কারণ দেখুন, আমরা কিন্তু আপনাদের পাশের সিট থেকেই কিন্তু আজকে এখানে উঠে এসেছি। তো সুতরাং এখান থেকে শুরু করি। একটা জিনিস বলি যে দেখুন, বিজনেসটা তো সত্যিই খুব ভালো, কারণ এতদিন অ্যামওয়ে থেকে আমরা প্রত্যেক বছর একটা করে ফরেন ট্রিপ পেতাম। তা এমারেল্ড হওয়ার পর দেখতে পাচ্ছি যে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড থেকে দেশে দেশে এবার ট্রিপ দিচ্ছে। তা একটু শুরুর কথা বলে নিই যে দেখুন, এই বিজনেসটা জয়েন করে তো আজকে লাইফ চেঞ্জ হয়ে গেছে টোটালি, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, লাইফও চেঞ্জ হয়েছে। কিন্তু বিজনেস শুরুর আগে আমি কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলিতেই বিলং করতাম। কলকাতায় আমার জন্ম এবং কলকাতাতেই আমার পড়াশোনা, কলকাতাতেই আমি বড় হয়ে উঠেছি। এবং আমার জন্ম তিথিটা একটা বিশেষ দিনে, মহালয়ার দিন। মহালয়া যখন সকালে শুরু হয়েছিল, মহালয়া চলাকালীনই আমার জন্ম হয়েছিল। সেই জন্যই আমার বাবা মা আমার নাম রেখেছিলেন উমা। অনেক আশা নিয়ে ভেবেছিলেন মা দুর্গা এসেছে, তো সেই জন্যই উমা রেখেছিলেন। কিন্তু যখন আমার বয়স 21 দিন, মাত্র 21টা দিন, সেই সময় আমার বাবার সিরিয়াস হার্ট অ্যাটাক হয়। ঘরে দুজন ডাক্তার এলো এবং একজন ডাক্তার পুরো জবাব দিয়ে দিল, বললো ওনার বাঁচার কোনো চান্স নেই। আর আরেকজন ডাক্তার বলল, হ্যাঁ আমি জানি বাঁচার চান্স নেই, কিন্তু আমরা একটা ট্রাই করতে পারি, হসপিটালে নিয়ে গেলে যদি উনি বেঁচে থাকেন তাহলে আমরা অন্তত চিকিৎসাটা তো করতে পারি। তো এই ভেবে বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং সেখানে পৌঁছতে উনি পারলেন এবং চিকিৎসাও শুরু হলো। এবং ঠিক তখন আমরা 3 বোন। আমার বড় বোনের বয়স হচ্ছে 5 বছর, আমার মেজো বোনের বয়স হচ্ছে 1.5 বছর, আর আমি 21 দিন। ভাবতে পারেন যে আমার সেই সময় আমার মায়ের কী অবস্থা হয়েছিল। এবং যেটা হয় আগেকার দিনে লোকেদের যেটা হয়, আমার ঠাকুমা বলতে শুরু করে দিল আমি আমার বাবার জন্য নাকি ভীষণ অশুভ। তা যেটা হয়, মা তখন দুর্বল মন, এবং মা খুব একজন বড় জ্যোতিষীর কাছে গেলেন এবং যাবার পর উনি একটা কুষ্টি করে বললেন যে না, এই মেয়ে আপনার ভীষণ শুভ, এই মেয়ের জন্যই আপনার হাজব্যান্ড ফিরে আসবে। এবং তাই হলো 2 মাস টানা 2 মাস পিজিতে থাকার পর আমার বাবা ফিরে এলেন। এবং বিশ্বাস করুন, যতদিন আমি বাপের বাড়িতে ছিলাম আমার বাবার কোনো সিরিয়াস কন্ডিশন কোনোদিনই হয়নি, বেশ সুস্থ ছিলেন। এবং আমার বিয়ের মানে বউ ভাতের পরের দিনই আবার আমার বাবার হেলথ কন্ডিশন ওরকম হয়ে গেল এবং হসপিটালে বারবার যাওয়া আসা করতে লাগলেন। এবং 1.5 মাস বাদে আমার বাবা চলে গেলেন পৃথিবী ছেড়ে। তা দেখুন, আমার বাবা একটা বড় প্রাইভেট সংস্থাতে কাজ করতেন, ওখানে পেনশনের ব্যবস্থা ছিল না। মাঝে মাঝেই ভাবি, সেই সময় যদি আমরা বাবাকে হারাতাম, আমার মা 3টে মেয়েকে নিয়ে কী করতো। আমার মা হাউসওয়াইফ ছিল এবং সত্যি ভাবতে ভয় লাগে। এবং সেদিন থেকেই আমার মার একটা ড্রিম হয়েছিল, যেহেতু বাবা প্রাইভেট সংস্থাতে কাজ করেন, বড় সংস্থাটা থাকলেও ওখানে পেনশন ছিল না। এবং সেদিন থেকেই ছোটোবেলা থেকে আমার মার একটা ড্রিম ছিল যে 3টে মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দেবে যাদের চাকরিতে পেনশন আছে। এবং বিশ্বাস করুন, স্বপ্নের জোর, এখন বুঝি সেটা স্বপ্নের জোর, মার তাই হয়েছিল, 3টে মেয়েকে সেরকমভাবেই বিয়ে দিতে পেরেছিলেন। আর একটা কথা বলি, দেখুন মার স্বপ্ন তো পূরণ হয়েই ছিল, কিন্তু একটু ছোটোবেলার কথা বলে নিই। আমি পড়াশোনায় ভালোই ছিলাম, রেজাল্ট ভালোই হতো, ফার্স্ট সেকেন্ড না হলেও স্ট্যান্ড করতাম। আর তার সাথে গান বাজনাও ভীষণ ভালো করতাম। আর সত্যি কথা বলে আমার ছোটোবেলাটা না খুব খেলাধুলার মধ্যেই কেটেছে। অনেকের সাথে খেলাধুলা, অনেকের সাথেই বড় হয়েছি, খুব আনন্দের সাথেই কেটেছে। আর গ্র্যাজুয়েশন করার পর আমার ইচ্ছা ছিল আমি আইন নিয়ে পড়াশোনা করব, কিন্তু আমি একটা কলকাতার বড় কলেজে চান্সও পেয়ে গেলাম আইন নিয়ে পড়াশোনা করার জন্য, কিন্তু সেটা আমার পড়া হয়নি। তার কারণ ততদিনে আমার বাবা মা বিয়ে ঠিক করে ফেলেছে। তা বিয়ে ঠিক করে ফেলেছে, বিয়ে হয়ে গেল। আর বিয়ের আগে আমি তখন ভাবছিলাম এবার বিয়ে হয়ে যাচ্ছে,
এতদিন একটুখানি কিছু যেসব জায়গায় পরাধীন ছিলাম, এবার বোধহয় পুরো স্বাধীন হয়ে যাব। বিয়ে হয়ে গেছে পুরো স্বাধীন, যেটা বেশিরভাগ মেয়েরা ভেবে থাকে। অনেকে খুব হাসছে, কারণ ওটা আমাদের স্বপ্ন থাকে। বিয়ের পর যেটুকু বাধা থাকে সেটা একদম পুরো ফ্রি, কিন্তু আমরা জানি বিয়ের পর আরও বলবো না, ঠিক আছে? তো সুতরাং আর সত্যি কথা বলতে, কলেজে যখন পড়তাম না, তখন খুব মনে হতো, যখন সিনেমা দেখতাম কলেজের সময়কালীন, লোকের সিনেমা টিনেমা দেখে, এবং আমি চিরকালই একটু কল্পনা করতে ভালোবাসতাম। সিনেমা দেখে সেদিন ধাক্কা বেশি পড়তে পারতাম না, সামনে বই নিয়ে কল্পনা করতাম বিয়ের পরও আমারও লাইফটা হিরোইনদের মতো ওরকম হবে, কি সুন্দর গাড়ি করে মার্কেটিং করব, হাজব্যান্ড গাড়ি করে নিয়ে যাবে, ফরেন ট্রিপ করবো, ঘুরবো টুরবো, এরকম ভাবতাম। এবার বিয়ের পর কলকাতার মেয়ে গিয়ে পড়লাম গ্রামে, ওখানেই আর বিশাল ধাক্কা। আর বুঝতেই পারছেন, মানে একদম দেখলাম পুরো বাস্তবটা পুরো উল্টো, কিছুই যা স্বপ্ন দেখেছিলাম কিছু ফুলফিল হওয়ার কোনো জায়গা নেই। তো সেই সময় থেকে কিন্তু আমি সবসময় ভাবতাম কিছু একটা করতে হবে, কিছু একটা ভরতে হবে, কিন্তু কোনোদিনে কিছু করে ওঠা হয়নি। তার কারণ আমার শ্বশুরবাড়ি প্রচণ্ড কনজারভেটিভ ছিল, বউরা কখনো একা বেরোতেই পারতো না। তা এইভাবে 3.5 বছর কেটে গেল, এবং 3.5 বছর কেটে গেল, কাটার মধ্যে এর মাঝখানে আমার ছেলে জন্ম হয়। আমার ছেলে রাজস্বী সে সময় জন্ম নেয়। আর বুঝতেই পারছেন, ছেলে হয়ে গেল মানে তখন ঘরের কাজ আর ছেলে সামলানো, এটাই আমার ধ্যান জ্ঞান হয়ে গেল। কোনো ওই করতে করতেই আমি নিজের দিকেও কেয়ার নেওয়ার সময় পেতাম না। সারা দিন ভীষণ বিজি থাকার পরও আমার কোনো রিকগনিশন ছিল না, কোনো কী বলবো, আমাকে কেউ, আমার কোনো আইডেন্টিটি ছিল না, বা কেউ আমাকে বলতো না যে বাহ তুমি তো ভীষণ ভালো, মানে বা এর ভালো বউ বা ভালো মা, দারুণ বিয়ে করছো, সব কাজ ঠিক মতো করছো, কোনো রিকগনিশনই কিছু ছিল না। আসল ব্যাপারটা কি জানেন তো, বেশিরভাগ মেয়েদের জীবনটা না কেরম কেটে যায়, কেরমভাবে যে কেটে যায়, সত্যি তো কেটে যায়। এই দেখছেন ছেলে মানুষ করছে, ঘর সামলাচ্ছে, এই ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে, কোচিংয়ে নিয়ে যাচ্ছে, এই ছেলে স্কুল থেকে আসবে, খেতে দেবো, এইসব করতে করতে দেখবেন কেটে গেল কিচ্ছু, মানে মানে তারা নিজেরাও জানেন না কোথা দিয়ে যে বয়সটা বেড়ে যাচ্ছে। এই হলে এমন, এখানে অনেক হাজব্যান্ড আমি দেখতে পাচ্ছি, অনেক ওয়াইফও আছে। কোনো হাজব্যান্ড কি বলে আজ কোনো ওয়াইফকে যে তুমি আছো বলে আমার জীবনটা এত স্মুথলি চলছে, এত শান্তিতে যাচ্ছে? বলে কি? বলে না। হাজব্যান্ডরা বলেন কি? কেউ বলেন না। আপনারা কি ভাবেন বলুন তো, যে এই কাজগুলো তো ওয়াইফের করতেই হবে, এর জন্য আলাদা রিকগনিশনের কি দরকার আছে? ব্যাপারটা হচ্ছে, দেখুন রিকগনিশন সবার দরকার আছে। তা যাই হোক, একটা কথাই লাস্ট আমি বলবো মেয়েদের জন্য, যে যদি একটু দরদ দিয়ে, একটু ভালোবেসে, একটু ঘরের কাজ করুন, তার সাথে প্রায়োরিটি দিয়ে এই বিজনেসটা করুন। আপনি জানেন না এই বিজনেসটা কি পাওয়ার, সব 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 পেয়ে যাবেন। প্রচুর রিকগনিশন আপনার জন্য অপেক্ষা করছে। এই যে দেখলেন না, আজকে এখানে এসছি বলে হাজব্যান্ডের কাছে কেরম রিকগনিশন পেলাম, এতদিন বলবে না বিজনেসটা করুন, আপনি সেটাও পাবেন। তো সেই জন্য দেখুন, আজকে অনেকে হয়তো আমাকে দেখে ভাবতে পারেন যে আপনি খুব ভালো কথা বলতে পারেন, কিন্তু আমি তো ভালো কথা বলতে পারি না। বিশ্বাস করুন, যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন আমি একদম কথা বলতে পারি না। আমি এখনও কিন্তু খুব শান্ত, কিন্তু বিজনেসের কথা যখন বলি সেটা কিন্তু অন্যরকম, ওটা বেরোয়। আর আমি আমার আপলাইনকে নিজে বলেছিলাম যে দেখো শুভাদি, আমি কিন্তু কোনোদিনও কারোর সামনে কিচ্ছু করতে পারবো না, আমি কোনো লেডিস ট্রেনিং ফেনিং কিন্তু কিচ্ছু করতে পারবো না। আর সত্যি কথা বলতো, বিজনেসের শুরুতে যদি জানতাম না যে এত লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে, একটা লোকের সামনেই বলবো না বলেছিলাম, আর এত লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, আর কন্টাইতে তো বাংলায় বলছি। যারা আমাকে কাছ থেকে জানেন যে আমি হিন্দি একদম বলতে পারি না। আমার টিমে যারা নন বেঙ্গলি আছে তারা আমাকে দেখে বাংলা শিখে গেছে। যারাই প্রথমে হিন্দি বলে এমনও আছে যারা বাংলা নাকি বুঝতোই না, কিন্তু আমার সাথে থেকে থেকে তারা বাংলা শিখে যেত, কিন্তু আমি আর হিন্দি শিখতাম না। কিন্তু এই সার্কিটে যতগুলো সেমিনার করেছি, এটাই ফার্স্ট বাংলা, সব হিন্দি করেছি, বুঝতে পারছেন? তো কালকেও কিন্তু আমরা বালাসোরে হিন্দিতেই সেমিনার করে এসেছি। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে পাওয়ার আছে, আমরা সেই পাওয়ারটাকে অনেকে বুঝে উঠতে পারি না। আসলে এখানে একটা গল্প বলতে আমার খুব ভালো লাগে, এটার সাথে রিলেটেড, সেই গল্পটা একটু বলেই নিই। দেখুন, একবার মাইকেল অ্যাঞ্জেলো, যিনি খুব ফেমাস স্কাল্পচার ছিলেন, উনি একবার অনেক বন্ধু বান্ধবের সাথে সমুদ্রের ধারে ঘুরতে গেলেন। তো হঠাৎ ভীষণ তুফান এলো, তুফান আসার পর বন্ধুরা ওকে ছেড়ে চলে গেল। তারপরে যখন ঝড় থেমে গেল, তখন ওই বন্ধুরা মাইকেলের সামনে এসে দেখলো মাইকেলের সামনে একটা খুব সুন্দর ঘোড়ার মূর্তি দাঁড়িয়ে আছে। তো ওরা অবাক হয়ে বললে, ঘোড়ার মূর্তিটা কোথা থেকে এসছে? তখন মাইকেল বললো, কেন, ঘোড়া মূর্তিটা তো এখানেই ছিল, এই পাথরের মধ্যেই বন্ধ করা ছিল, আমি জাস্ট ওর বাইরের যে পাথরগুলো আছে ওগুলোকে সরিয়ে দিয়েছি, আর ঘোড়ার মূর্তিটা বাইরে বেরিয়ে এলো। তখন এটাই হচ্ছে ব্রিড সিস্টেম। আমি গল্পটা এই জন্যই এখানে বললাম, ব্রিড ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম হচ্ছে এতটাই পাওয়ারফুল। সেই সিস্টেমটা আপনার ভেতরে যে পাওয়ার, যে পোটেনশিয়াল, সেটাকে বের করে আনার ক্ষমতা আছে এই সিস্টেমটার। নিজের অজান্তেই আপনি তৈরি হয়ে যাবেন। শুধু একটা কথা বলবো, সিস্টেমে নিজেকে প্লাগ করুন, আসুন, না হলে তৈরি হবেন কি করে?
আচ্ছা, এরপর একটা কথা বলি যে আমরা কেন বিজনেসটায় জয়েন করলাম। বিজনেসটায় জয়েন করলাম, আমার বিজনেসে জয়েন করার আগে বাজারে যে ডিটারজেন্টগুলো মিলতো সেগুলো ইউজ করতে করতে আমার হাতে ভীষণ প্রবলেম হলো, স্কিনের মধ্যে একটা অ্যালার্জি হয়ে গেল। তো সেইগুলো মানে অনেক ডাক্তার দেখিয়েছি, লাস্টে একটা দুটো ওষুধ ছেকলো যেগুলো হাতে মাখতেই হতো, যদি কোনোদিন ভুলে যেতাম পরদিন আমার দুর্বিষহ। আর ঘরের সব কাজ আমাকে গ্লাভস পরে করতে হতো। তো এইরকম আমার চলছিল কন্ডিশন। সেই সময় শুভাদি ওর সাথে চাকরি করতো, এই প্রবলেমটা শুনে শুভাদি আমাকে এসএইট ইউজ করতে দিয়েছিল এবং J&H লোশনটা ইউজ করতে দিয়েছিল। এবং আশ্চর্যভাবে দেখলাম এই প্রোডাক্টগুলো ইউজ করতে করতে আমার হাতে প্রবলেমগুলো একদম গায়েব হয়ে গেল। এবং সেই দিনই আমরা ডিসিশন নিলাম যে আমরা এই বিজনেসটা জয়েন করবো, কারণ প্রোডাক্টগুলো 20% ডিসকাউন্টে পাবো আর আমার হাতে প্রবলেমও থাকবে না। তো এবার ডিসিশন নিয়েছি, চলে গেলাম। এখনও ডেটটা মনে আছে, 1999 সালের 19শে জুন, এবং দিনটা ছিল জামাই ষষ্ঠী। আগেই বলেছি না আমি সবসময় কিছু করতে চাইতাম। জামাই ষষ্ঠীর দিন মানে বুঝতেই পাচ্ছেন বাঙালিরা মানে সকাল থেকে একটা ভীষণ সাজো রব, আনন্দ, 3 বোন সব একসাথে মজা করব। কিন্তু আমি সবসময় কিছু একটা করতে চাইতাম। মাকে বলে দিলাম মা আমি সকালে যাব না, আমি বিকেলে যাব, কারণ দুপুরে জয়েন করতে যাব, অ্যামওয়ে অফিসে যাব। অ্যামওয়ে অফিসে গেলাম এবং সেখান থেকে বাবার বাড়ি যাব। সেই জন্য ওর দুটো হাতে দুটো ব্যাগ, আমার একটা হাতে একটা ব্যাগ, আর কোলে ছেলে, বুঝতে পারছেন। তখন তো 4200 টাকা দিয়ে জয়েন করতাম, একটা কিট পাওয়া যেত। এবার কিটটা কোথায় নেবো, কিট নেওয়ার জায়গা নেই। আমাকে শুভাদি তখন বলে একটা ট্যাক্সি নিয়ে নাও। আমি তখন ভাবলাম সত্যি বলবো, তখন ট্যাক্সি চড়াটা আমার কাছে লাক্সারি ছিল। এবং আমি যখন মনে মনে সঙ্গে সঙ্গে ভাবলাম 4200 টাকা দিলাম, সেটাও ধার করে, আবার এখন ট্যাক্সিতে যাব, বুঝতে পারছেন। এইরকম আমার তখন ভাবনা মানসিকতা ছিল। সত্যি কথা আমি বলবো, এই বিজনেসটা হচ্ছে সেই বিজনেস যেটা মিডল ক্লাস মেন্টালিটির যে ভাবনা সেটাকে ওয়েলথ ক্লাস মেন্টালিটিতে শিফট করে। সেটাই আমি, সেই উমা সেই আমি। তো যাই হোক, জয়েন করে গেলাম। এবং জয়েন করবার পর আমার জুন মাসে জয়েন করেছিলাম বলে আমি 19শে জুন, এবং জুলাই মাস নাগাদ একটা জিনিস হলো যে আমাদের আপলাইন কৌশিকদা সুবাদী সিলভার হলো। এবং সিলভার হওয়ার পর আমাকে কৌশিকদা যখন বললো, ও আমাকে বললো কৌশিকদা সুবাদী সিলভার হয়ে গেছে। সেই সময় সিলভার কি আমি জানি না, এবং সে যখন শুনলাম সিলভার কি এবং তার ইনকামটা যখন শুনলাম, তখন বিশ্বাস করুন আমার পুরনো স্বপ্নগুলো যেগুলো কলেজ লাইফে দেখতাম সেই স্বপ্নগুলো জেগে উঠলো। এবং মনে হলো যে আমি এই টাকাটা, সিলভারের যে ইনকামটা, সেটা যদি পাই মানে সারা দুনিয়া আমার হাতে চলে আসবে। এবং সেই দিনই ঠিক করলাম না দেখি একটা মিটিংয়ে যাব, কি হয়, কি করতে হয় শিখতে, কারণ তখনও আমি জানি বিজনেসটা ও একাই করবে। এবং চলে গেলাম মহাজ্যোতি সদন অ্যানেক্সে একটা মিটিং অ্যাটেন্ড করতে। একটা ফার্স্টেই বলে রাখি, মিটিংয়ে আসুন, ওখানেই আপনার প্যারাডাইম শিফট ঘটে যাবে, বাড়িতে বসে বসে কিন্তু হবে না। এবং সেখানে গেলাম, সেখানে আমাদের আপলাইন ব্র্যান্ড নিউ, ওখানে আমাদের আরেক ক্লাবে ব্র্যান্ড নিউ ইডিসি কে শুভাশিস ঘোষ, ড্রিম নিয়ে অনেক কিছু, হাততালি দিন, বড় করে হাততালি দিন। আপনারা ইডিসি মানে বুঝবেন, হাততালি দিন, আপনারা যখন ইডিসি হবেন এর 4 গুণ পাবেন। আর উনি ড্রিমের সম্বন্ধে অনেক কিছু বলেছিলেন, এবং সেই ড্রিমটা শুনে বিশ্বাস করুন আমি হারিয়ে গেছিলাম যে উনি খুব ছোট ছোট ভেঙে ভেঙে ড্রিম বলেছিলেন। তা আমি বললাম এই বাবা, এত কিছু পাওয়া যায়, আমার তাহলে সেই ড্রিমগুলো সফল হবে। এবং সেই ট্রেনিংটার পর আমাদের দুজনের ড্রিম এত স্ট্রং হয়ে গেল, আমি শুধু একটা কথাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বিজনেসে যা যা করতে হবে আমাকে শুধু বলবে, আমি তোমার পুরো পাশে আছি। তো সেখানে সেদিন থেকে আমরা কিন্তু 14 মাসের মধ্যে সিলভার হয়ে গেছিলাম, বুঝতে পারছেন। ফার্স্টেই কিন্তু ড্রিমটা ভীষণ স্ট্রং হতে হবে। আর আরেকটা দেখুন, এই বিজনেস থেকে সিলভার হয়ে গেলাম, বিজনেস থেকে অনেক কিছু পেয়েছি। যে জিনিসগুলো দিয়ে শুরু করেছিলাম বিজনেসটা, বিশ্বাস করুন এতদিনে সব সফল হয়ে গেছে। যেটা বললাম না, কলেজ লাইফে চাইতাম যে আমার লাইফটা হিরোইনদের মতো হোক। আমি জানি না হিরোইনদের বাস্তব লাইফটা কীরকম, অন্তত সিনেমায় যেগুলো দেখি তার থেকে ভালো ছাড়া মন্দ নয়, সেই লাইফটাই এখন কাটাচ্ছি। আর যে জিনিসগুলো, স্বপ্নগুলো কোনোদিনও দেখিনি, সেগুলো এখনও সত্য হতে চলেছে। দেখুন এই যে আজকে দিনে আমি এই মাসে যে আমাদের সার্কিটে নিয়ে গেল, একবার নিজেদেরকে ভাবুন তো, আপনাদের মতো সিম্পল হাউসওয়াইফ ছিলাম, বাচ্চা সামলাতাম, ঘর ধরে কাজ করতাম। আপনি ভাবুন আমাদের সার্কিটে নিয়ে যাচ্ছে, আমরা কথা বলবো, শুধু সেটাই লোকে শুনতে আসবে, প্রচুর লোককে টাচ করার একটা সুযোগ। এইটা কিন্তু আপনি যেদিন করবেন সেদিন বুঝতে পারবেন। তো এগুলো কিন্তু জীবনে ভাবিনি যে লোকে টিকিট কেটে শুধু আমাদের কোনো গানও গাইবো না, নাচবো না, শুধু আমাদের কথা শুনবে। এইটাই কিন্তু, এইটা মানে কি বলতে পারবো না, এগুলো জীবনে ভাবিও নি, এখনও ভাবতে গেলে ভয়ই লাগে। যাই হোক, হয়ে গেছে। তা
যেগুলো দেখেন তাও হয়ে যাচ্ছে। দেখুন বিজনেস থেকে প্রচুর কিছু পেয়েছি। এক কথায় বলতে গেলে যদি বলি, পম্পম লাইফস্টাইল, অসিতাবদার ভাষায় প্লেন্টি অফ মানি পিস অফ মাইন্ড বলতে যা বোঝেন পেয়েছি। এবং এই বিজনেসের সিস্টেমের জন্য আমি একটা ভালো মা হতে পেরেছি। আর কারণ আমার একটা ছেলে রাজর্ষি এবং আমার একটা মেয়ে শ্রেয়সী, ওরা দিনের পর দিন পড়াশোনায় বলুন বা এক্সট্রা কারিকুলার সব কিছুতে খুব ভালো পারফর্ম করছে থ্রু পজিটিভ অ্যাটিটিউড। এই বিজনেসের জন্যই কিন্তু সেটা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই বিজনেসটা করেছিলাম বলে আমার ছেলে মেয়েকে আমি পৃথিবীর সবচেয়ে বেস্ট ফুড নিউট্রালাইট খাওয়াতে পারছি। ঠিক আছে, দেখুন বিজনেসে অনেক কিছু সব কিছু হয়েছে, স্মুথলি হয়ে গেছে না, চ্যালেঞ্জ এসছে। হাউসওয়াইফ থেকে বিজনেস লেডি, সুতরাং চ্যালেঞ্জ তো আসবেই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে আমার ছেলে তখন 1 বছর 3 মাস। বুঝতেই পারছেন, আমি বলেছিলাম না যে আমার শ্বশুরবাড়ি থেকে মেয়েদের একা বেরোনোই নিষেধ, মানে মেয়েরা বেরোবে, বউরা বেরোবে, এই ব্যাপারটাই ছিল না। তা যাই হোক, তো সেখানে আমি যখন বেরোতে শুরু করলাম, মিটিং টিটিংয়ে যাওয়া শুরু করলাম, তখন কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ হচ্ছে, আমার ছেলেকে আমাকে ছাড়তেই চাইতো না, প্রচণ্ড কান্নাকাটি করতো, মানে ধরে রাখার চেষ্টা করতো। এবং বিশ্বাস করুন, যখন আমাদের তো সব কিছু তখন কলকাতায় যেতে হতো, এবং যখন ফিরতাম, গ্রাম তো আশেপাশে সবাই ওয়েট করে থাকতো, আমাকে বলবে তুমি আজকে ছিলে না, সেই জন্যই সারা সন্ধ্যা ছেলে চিৎকার করেছে। পরদিন সকালে উঠে পেছনের বাড়ি বললো কালকে ছিল না, সেই জন্য ছেলে বিশাল চিৎকার করেছে। বুঝতে পারছেন তো মা হিসেবে। তারপরে আরও শুনতে হয় কিসের দরকার, টাকার কি দরকার, বিজয় ভালো চাকরি করে। তো যাই হোক, সেখান থেকে যখন আমি শুভাদিকে এই কথাটা বললাম, শুভাদি জানো তো এরকম জিতু ভীষণ চিৎকার করে, তখন শুভাদি একটা কথাই আমায় জিজ্ঞাসা করেছিল, বিজয় যখন বেরোয় তখন কি জিতু চিৎকার করে? আমি বললাম না। বলে তুমিও বেরোনোর অভ্যাসটা করে ফেলো, দেখবে ও ঠিক অভ্যাস হয়ে যাবে। ঠিক সেই জিনিসটাই করেছিলাম এবং সত্যি বাস্তবে তাই হয়েছিল। পরে আমার মেয়ে হলো, এই ছেলে মেয়ে নিয়ে এই প্রবলেমটা কিন্তু আমার হয়নি, ওটা ম্যানেজ হয়ে গেছিলো। আসল ব্যাপারটা হচ্ছে, দেখুন এই বিজনেসটা আপনি বিল্ড করুন আর নাই করুন, চ্যালেঞ্জ প্রত্যেকের আছে, কিন্তু আপনি যদি সেই চ্যালেঞ্জটাকে নিয়ে বসে থাকেন, জীবনে কিচ্ছু করতে পারবেন না। যেরকম কোনো কি ছাড়া একটা তালা তৈরি হয় না, প্রত্যেকটা তালা চাবি আছে তো, কোনো তালা চাবি ছাড়া তৈরি হয় না তো, ঠিক সেই রকম পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার সলিউশন নেই। এবার প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে, আপনার ফোকাসটা কোন দিকে। আপনি যদি প্রবলেমের দিকে তাকান তাহলে প্রবলেমটাই নজরে আসবে, আর যদি সলিউশনের দিকে তাকান তাহলে সলিউশনটাই নজর আসবে। একটা কথাই হচ্ছে, চেঞ্জ ইজ দ্য নেম অফ দ্য গেম। দেখুন চেঞ্জ করতে হবে, চেঞ্জ দু রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ চেঞ্জ, একটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। পজিটিভ চেঞ্জটা কিরকম, একটা উদাহরণ দিই। দেখুন একটা বীজ যখন আপনি মাটিতে পুঁতলেন, সেই বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ফুল হলো, ফল হলো, অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই বীজটাকে যদি আমি মাটিতে না পুঁতে টেবিলে রেখে দিই, তাহলে কি হবে, আস্তে আস্তে পোকামাকড় ওটাকে নষ্ট করে ফেলবে। সেটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। আগেরটা ছিল পজিটিভ চেঞ্জ, এটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। এবার আপনারা কোনটা চান, আপনার পজিটিভ না নেগেটিভ চেঞ্জ? অবশ্যই পজিটিভ চেঞ্জ চাই, কিন্তু পজিটিভ চেঞ্জ পেতে গেলে আমাকে পজিটিভ কাজ কিছু করতে হবে। আমি সেম কাজ করে যাব অথচ পজিটিভ রেজাল্ট পাবো, তা কিন্তু কখনো হয় না। আমাকে তার জন্য কিছু করতে হবে। আগেই বলেছি 14 মাসে আমরা সিলভার হয়েছিলাম, তাই তো? তা সুতরাং তার জন্য কিন্তু অনেক কিছু আমাদের পোস্টপোন করতে হয়েছে। ফার্স্ট দেখুন, আমি এই বিজনেসে জয়েন করার 3-4 মাস আগেই একটা সিডি প্লেয়ার কিনেছিলাম গান শুনবো বলে, এবং সেই সিডি প্লেয়ারটা গান শুনতাম, খুব ভালো লাগতো। যেদিন আমরা এই বিজনেসে জয়েন করলাম এবং মিটিংয়ে গিয়ে জানলাম যে রেগুলার একটা করে ক্যাসেট শুনতে হবে, সেদিন থেকে এই যে আমার হাজব্যান্ড সামনে আছে, আমি গানের ক্যাসেটগুলো একটা বক্সে ভরে পুরো ওপরে তাকে রেখে দিয়েছিলাম, আর আমাকে নামানো হয়নি সেই বক্সটা। আর সেদিন থেকে ওই জায়গায় আমি বিজনেসের সিডি শুনতে লাগলাম। আরেকটা জিনিস, টিভি একদম পোস্টপন করে দিয়েছিলাম। মিটিকে এনে শুনেছিলাম টিভিতে কোনো পিভি নেই, সেই জন্য টিভি দেখাটাও বন্ধ করে দিয়েছিলাম। বিশ্বাস করুন, আমার বাড়িতে টিভিই ছিল না ওই সময়। মানে জাস্ট 2-3 বছর আগে আমি টিভি কিনেছি, এবং টিভি দেখা একদম বন্ধ করে দিয়েছিলাম। এবং অনেকের মনে হতে পারে বিজনেসটা বিল্ড করতে গেলে টিভি দেখা বন্ধ করতে হবে। দেখুন একটা কথা বলছি, ফার্স্টেই বলেছি, আমি 2টো বাচ্চা সামলে, ঘর সামলে, আমি বলেছি হাউস ওয়াইফ, সব কিছু করে কিন্তু এই বিজনেসটা বিল্ড করছি। তারপরে যদি টিভি দেখতে বসি, কখন আমি বিজনেস বিল্ড করব? সেই জন্য আমার সেটা হয়নি। টিভি দেখাও বন্ধ করেছি, এবং ঘুরতে যাওয়া, বিয়ে বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, এগুলো একদম পোস্টপন করেছিলাম। অনেকের মনে হতে পারে বাপরে, বিজনেসটা বিল্ড করতে গেলে এত কিছু পোস্টপন করতে হবে, এত কিছু স্যাক্রিফাইস করতে হবে। দেখুন একটা কথা বলছি, বিলিভ মি, আমার আপলাইন জীবনে কিন্তু বলেনি আজ পর্যন্ত যে বিজনেসটা বিল্ড করতে গেলে এগুলো তোমাকে পোস্টপন করতে হবে।
আমাকে একদিনের জন্য বলেনি, কিন্তু আমার ড্রিমটা এতটাই স্ট্রং ছিল এবং আমি সাকসেসের জন্য এতটাই পাগল ছিলাম, যার জন্য 14 মাসে সিলভার হয়েছি, সেগুলো পোস্টপোন করেছিলাম, কোনো দিকে তাকাইনি। যেটুকু করতে হয় বাড়িতে ওটুকু করেছি, বিজনেস বিল্ড করেছি। তো ওইগুলো করেছি বলে ওইটা হয়েছে। দেখুন আজকে সেই জন্য এই বিজনেস থেকে পুরো ফ্রিডম আমি এনজয় করি। এই বিজনেস আমাকে একটা স্ট্রং লেডি বানাতে সাহায্য করেছে। এই বিজনেসের পার্ট আপনি ভাবতে পারবেন না। এই বিজনেসের জন্য আজকে আমি কম্প্রোমাইজের লাইফ লিফট করি না একদম। মানে যেটা আমি মানে আগে ভাবতাম কি বলুন তো, যে এখন আমি সিম্পল লাইফ লিড করি। আগে সিম্পল লাইফ ভাবতাম একরকম, আর এখন ভাবি অন্যভাবে। আগে সিম্পল লাইফ ভাবতাম, খুব ভিড় বাসে, ট্রেনে, গরমে, ট্রেনের মধ্যে ধাক্কাধাক্কি করে যাওয়া, গরম, প্রচণ্ড গরম, তার মধ্যে কষ্ট করে জীবন কাটানো, লাক্সারি না করা। যেটা আমি বলছিলাম যে ট্যাক্সি ছাড়া আমার কাছে লাক্সারি ছিল, ওটাকে আমি সিম্পল লাইফ ভাবতাম। কিন্তু এখন আমি বিশেষভাবে বুঝি ওটা সিম্পল লাইফ না, এটা কমপ্লিকেটেড লাইফ। ওখানে কোনো চয়েসই নেই। আর সিম্পল লাইফ মানে হচ্ছে নিজের চয়েসে জীবন কাটানো। ওটা যেদিন কাটাতে পারবেন সেদিন বুঝবেন সেই লাইফটার মজা। এবং সেই বিজনেসের জন্য সেটা পোস্টপোন করেছিলাম বলে আজকে নিজের চয়েসে জীবন কাটাই। এবং লাস্টে একটা গল্প দিয়ে শেষ করব, যে একটা মেলায় একটা লোক বেলুন বিক্রি করছে এবং সেই বেলুন বিক্রি করছে। তখন ওর কাছে বেলুনওয়ালা অনেক রঙের বেলুন রয়েছে। ও কী করছে, বেলুনের মধ্যে গ্যাস ভরে ও আকাশের দিকে ছেড়ে দিচ্ছে। এই সময় একটা বাচ্চা ওর পাশে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা কাকু, কালো রঙের বেলুনও কি আকাশে উঠতে পারে? তখন ও হেসে বলল যে না, কালো রং বেলুনকে আকাশের দিকে ওড়ায় না, আকাশের দিকে ওড়ায় বেলুনের ভেতরে যে গ্যাসটা আছে সেইটা বেলুনকে আকাশে উঠতে সাহায্য করে। ঠিক সেম আমাদের এই বিজনেসে কে কীরকম দেখতে, কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসে ম্যাটার করে না। ওটা নির্ভর করে, সাকসেসটা নির্ভর করে আমি কি ভাবছি, আমার ড্রিম, তার ওপর, আমার নিজের সোচের ওপর। সুতরাং প্রত্যেকেই বিজনেসে সাকসেসফুল হতে পারেন। শুধু ড্রিমটাকে দেখুন, স্বপ্ন দেখুন। ড্রিম ইজ ড্রাইভিং ফোর্স অফ দিস বিজনেস। থ্যাংক ইউ। Over to my best friend, best speaker, Mr. Excitement, my husband, Bijoy. থ্যাংক ইউ। কিরকম লাগলো বলুন তো, একটু জোরে। আচ্ছা, আপনারা চান আপনাদের স্টোরি স্টেজ থেকে শেয়ার করতে চান? সত্যি চান? আমি বলে দিচ্ছি কি করে পারবেন। সিম্পলি এমারেল্ড হয়ে যান, আপনার লাইফ স্টোরি আপনি স্টেজ থেকে শেয়ার করবেন, আমরা সামনের সারিতে বসে সেখান থেকে নোট নেব। সিম্পলি এমারেল্ড হয়ে যান। গুড। ব্যাপার হচ্ছে দেখুন, এবার কিন্তু আমার লাইফ স্টোরিও আপনাদের নিজেরা শুনতে হবে। ভালো লাগ বা মানে ভালোই লাগুক আর খারাপই লাগুক শুনতে হবে, কারণ আমরা ওই এমারেল্ড হয়ে গেছি, শুনতেই হবে, কিছু করার নেই। এনিওয়ে, সেটা হচ্ছে আমার জন্ম হয়েছিল পুরুলিয়ায়। আমার বাবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রেটি হাই পজিশনে ছিলেন। দেখুন, হাই পজিশনে ছিলেন, কিন্তু একটা জিনিস দেখবেন, চাকরি যারা যে লেভেলে করে না, চাকরি যারা যে লেভেলে করে তাদের কিন্তু খরচাও সেই লেভেলই হয়। ফলে আলটিমেটলি যারা ইকুয়েশন দাঁড়ায়, 1 से 10 গরম, 10 से 20 নরম, আর 20 से 30 বেসরম। 25 তারিখের পরে যারা চাকরি করে দেখবেন পকেটে 2.5 টাকাও থাকে না। যাই হোক, এনিওয়ে চলছিল, সবই ঠিক আছে। কিন্তু যেটা ঘটনা ঘটলো, অ্যাকচুয়ালি আমার বাবা 1983-তে যেদিন মারা গেলেন হঠাৎ, ইনফ্যাক্ট তখন আমরা প্রথম একটা জিনিস ফিল করেছিলাম, পারফর্মিং ইনকামের কি লিমিটেশন। মানে সেই প্রথম বুঝেছিলাম। দেখুন ফ্রেন্ডস, আপনার ইনকাম যাই হোক, whatever may be your income may be in terms of thousands, maybe in terms of lakhs, maybe in terms of crores, jai hok, but sorry to say, if your income depends on your physical existence, then sorry, I can't salute that income. সেই প্রথমবার বুঝেছিলাম যে অ্যাকচুয়ালি মারা যাওয়ার পরে বললাম আমাদের ফ্যামিলি যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, তার চেহারাটা সম্পূর্ণ বদলে গেল। দেখুন, কেউ শুনে শেখে, কেউ দেখে শেখে, কেউ থেকে শেখে, আর কেউ ঠেকে শেখে। কে কীভাবে শিখবে সেটা তার ব্যাপার। আমি দেখে শেখা লোক। তা এনিওয়ে, তারপরে আমার মনে আছে আমি কলেজে ইকোনমিক্সে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আমার এখনও মনে আছে, আমি যে কলেজে 3 বছর অনার্স নিয়ে পড়েছিলাম না, আপনারা শুনলে চমকে যাবেন, শুনলে রিয়েলি চমকে যাবেন। আমার 3 বছরের অনার্সে, বাবা তখন মারা গেছে, ফলে বাড়ির ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস ছিল। আমার 3 বছরের অনার্সের ক্লাসে বইয়ের পেছনে খরচা হয়েছিল কত শুনবেন, শুনলে আপনারা চমকে যাবেন, মাত্র 17 টাকা 3 বছরে। তাও কলেজ স্ট্রিটে যে সেকেন্ড হ্যান্ড মার্কেট, এখানে কেউ ইকোনমিক্সের স্টুডেন্ট রয়েছেন? এনিওয়ান? ওকে, ঠিক আছে, ফাইন। তা আমার মনে আছে কলেজ স্ট্রিটে, হ্যাঁ থ্যাংক ইউ, আমার মনে আছে কলেজ স্ট্রিটে যে সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে না, সেখান থেকে 17 টাকা দিয়ে একটা বই কিনেছিলাম। সেটা 3 বছরে বইয়ের পেছনে ওই একটাই খরচা আমার। কিন্তু ওই 3 বছরে আমার কাছে যা বইয়ের স্টক ছিল না, বিশ্বাস করুন অত স্টক কারোর কাছে ছিল না। যার যা বই আছে, আমি দেখুন বহু লোকের কাছে
চেয়ে নিতাম এবং আমার যারা সিনিয়র তারা তো বেরিয়ে গেছে, তাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে গিয়ে তাদের কাছ থেকে চেয়ে বইগুলো, এবং তারাও বুঝেছিল যে ছেলেটির দরকার আছে, এবং আলটিমেটলি সেই বইগুলো আমি নিয়ে আসতাম। এবং আমার কাছে যা স্টক ছিল সেটা বহু ছেলের কাছে অত স্টক ছিল না। হনুমান কেন লঙ্কা জ্বালিয়েছিল? হ্যালো, হনুমান লঙ্কা জ্বালিয়েছিল তার একমাত্র কারণ তার নিজের লেজে আগুন লেগেছিল। অ্যাকচুয়ালি আমার সেটা তাই হয়েছিল, সেই সময় আমার লেজে আগুন লেগেছিল, তখন আমার কিছু করার নেই, যার ফলে ওটা আমি করতে বাধ্য হয়েছিলাম। এরপরে গেলাম আমি ইউনিভার্সিটিতে আমি চলে গেলাম, এবং সেখানে আমি আবার বলছি সেই সময় কিছু ক্রাইসিস ছিল। ইউনিভার্সিটিতে গেলাম এবং ইউনিভার্সিটিতে গিয়ে যেটা আমার মনে হলো, ওই ইকোনমিক টাইমস হলুদ রঙের কাগজ ছিল এবং ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি, ওই কাগজ আর ম্যাগাজিনগুলো রেগুলার ঘাটাঘাটি করতে করতে না আমার কেমন যেন মনে হতে লাগলো যে কোনো সময় প্রাইম মিনিস্টার যদি আমাকে কোনো একটা ন্যাশনাল ইকোনমিক যদি প্রশ্ন করে, যদি সেটা আমি উত্তর দিতে না পারি তাহলে সেটা লজ্জার ব্যাপার হয়ে যাবে। মানে আলটিমেটলি যেদিকে আমরা চললাম যে ন্যাশনাল ইকোনমিতে পণ্ডিত কিন্তু পার্সোনাল ইকোনমি ফক্কা। দুজন ওয়াইফের মধ্যে কথাবার্তা হচ্ছে, দেখুন কথাবার্তা হচ্ছে, একজন বলছে আমাদের বাড়িতে ছোটোখাটো ডিসিশন আমি নিই আর বড় বড় ডিসিশন আমার হাজব্যান্ড নেয়। কিরকম ছোটোখাটো ডিসিশন কিরকম আমি নিই? বলছে, একজন মহিলা বলছে দেখো কোন ফ্ল্যাটটা কেনা হবে, ছেলেকে এই স্কুলটা ছাড়িয়ে কোন স্কুলে ভর্তি করানো হবে, কোথায় একটা জমি কেনা হবে, এটসেট্রা, এই ছোটোখাটো ডিসিশন সেগুলো আমি নিই, আর আমার হাজব্যান্ড বড় বড় ডিসিশনগুলো নেয়। কোনগুলো বড় বড় ডিসিশন? বারাক ওবামা যে ফরেন পলিসিটা অ্যাকসেপ্ট করেছে, সেই পলিসিটা ঠিক ছিল আছে কিনা সেটা ডিসিশনটা আমার হাজব্যান্ড নেয়। হ্যালো, চিন্তা করতে পারেন? অ্যাকচুয়ালি এটাই আলটিমেটলি কিন্তু দাঁড়িয়ে যায়। তা এনিওয়ে এরকমভাবেই চলছিল, এবং যেটা বলছিলাম তখন আমার মানে আগুন লেগে গেছে, আমার ইমিডিয়েটলি চাকরি চাই। এবং বিশ্বাস করুন আমার এখনও মনে আছে, তখন সত্যজিৎ রায় মারা গেছে, আমার মনে আছে সেই সত্যজিৎ রায়ের সিনেমাগুলো তখন কলকাতায় প্রচুর চলছে। আমার এক বন্ধু আমাকে বলেছিল বিজয় চল একটা সিনেমা যাবে, আমি বিশ্বাস করে এখন আমার মাথায় মানে আমার ইমিডিয়েটলি চাকরি চাই। এবং তখন পড়াশোনা ভালোই করেছিলাম, আমার এখনও মনে আছে, মানে আমার তখন একটা ড্রিম হয়েছিল যে চাকরি আমাকে ছাড়তে হবে, যে চাকরির জন্য আজকে আমাকে এত লড়তে হচ্ছে সেই চাকরি আমি একটার পর একটা ছেড়ে দেখাবো। এবং আলটিমেটলি তাই হয়েছিল, 2-3টে চাকরিও ছেড়ে দিয়েছিলাম। এবং আলটিমেটলি যে সার্ভিসে আমি জয়েন করেছিলাম, এবং সেখানে বিশ্বাস করুন যেটা বলছিলাম আমার লাস্ট 14 জেনারেশনের কিছু পূর্ণ কাজ ছিল, তাই সুহাদির সঙ্গে সেখানে আলাপ হয়েছিল। এবং সুহাদি আলটিমেটলি যেটা উমা বলছিল যে উমার হাতে কিছু প্রবলেম ছিল, এবং সেগুলো শুনে সুহাদি সেই প্রোডাক্টসগুলো অফার করেছিল, এবং সেখান থেকে আলটিমেটলি আমরা ইন্ট্রোডিউসড হয়েছিলাম। এইবার দেখুন ব্যাপার হচ্ছে, সুহাদি একদিন আমাকে প্রথম বলেছিল যে বিজয় তুমি আমার সঙ্গে একটা মিটিংয়ে চলো। সুহাদি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস সে বলছে একটা মিটিংয়ের কথা বলছে, সেটা শুনে আমি বললাম ঠিক আছে, সুহাদি যখন বলছে ঠিকই আছে, যাওয়া যেতে পারে। এবং সেখানে যখন আমি গেলাম এবং পুরো যখন বিজনেস কনসেপ্ট আমি দেখলাম না, বিশ্বাস করুন ওই 40,000 ওইগুলো দেখে না আমি একদম 40,000-এর ভেতরে ঢুকে গিয়েছিলাম। ব্যাপারটা কিরকম ভেতরে ঢোকা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে কিরকম ভেতরে ঢোকা বলছি। সেটা হচ্ছে মনে করুন একটা ক্লাসে টিচার একটা প্যারাগ্রাফ দিয়েছে, ইফ আই ওয়াজ এ মিলিয়নিয়ার। টিচার একটা প্যারাগ্রাফ দিয়েছে, ইফ আই ওয়াজ এ মিলিয়নিয়ার, এবং সমস্ত ছেলেমেয়ে লিখছে, প্যারাগ্রাফটা লিখছে, দেখা যাচ্ছে একজন শেষ বেঞ্চে বসে কি একটা ভেবে যাচ্ছে, কিছুই লিখছে না। তা টিচার তারপরে আলটিমেট যখন টাইম হয়ে গেছে, টাইম যেটা দেওয়া ছিল সেটা হয়ে গেছে, সবার কাছ থেকে খাতা নিচ্ছে, ও তার কাছ থেকে বলছে তুমি কিছুই লেখোনি। তখন ছাত্রটি বলছে স্যার অ্যাকচুয়ালি আমি এতক্ষণ আমার যে পার্সোনাল সেক্রেটারি না তাকে ডিকটেট করছিলাম, কি কি কাজ আছে সেগুলো ডিকটেট করছিলাম। অলরেডি সে অ্যাকচুয়ালি মিলিয়নিয়ার হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। দেখুন 40,000 শুনে আমার তো মানে ন্যাচারাল যেটা হয়, 40,000-এর জন্য আমার গোটা 40 প্রশ্ন, 40,000-এর জন্য 40+ প্রশ্ন নিয়ে আমি কৌশিদার বাড়িতে পরের দিন চলে গেছিলাম। কৌশিদা আমার এখন মনে হচ্ছে কৌশিদা টেনে দিয়েছিল, দেখো 4,400 তো, তাই 40খানা প্রশ্ন, মানে এটা যদি 4 লাখ টাকা হতো তাহলে তোমার এতগুলো প্রশ্ন হতো না। আমি রেডি ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু পরের দিন যেটা কি হলো, ভয়েস নে ফুকা দিয়া, কথার অর্থ বলছি, মানে ভয়েসের কিছু অসুখ হয়েছে, বাড়িতে গরুর অসুখ হয়েছে, এবং তাকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে ওষুধ দিতে হবে। তা ভয়েসকে কি করে ওষুধ দেওয়া হবে? বলা যে একটা কাজ করে একটা নল নেবেন, একটা নল নিয়ে নলের একটা দিক ভয়েসের মুখে দিয়ে দেবেন, আরেকটা নিজের মুখে নেবেন, আর মাঝখানে ওই বড়িটা রাখবেন, নিয়ে ফু দেবেন, দেখবেন ওই ভয়েসের মুখের মধ্যে চলে গেছে। বাড়ি থেকে ভদ্রলোক পরের দিন তাই করেছে, একটা লোহার নল নিয়েছে, তার মধ্যে ট্যাবলেটটা রেখেছে, জোরে ফু দেওয়ার আগেই ভয়েস ফু দিয়ে দিয়েছে, ট্যাবলেট আর ভয়েসের মুখে জানি এর মুখে ঢুকে গেছে। বুঝতে পারছেন? আমার ঘটনাটা তাই হয়েছিল। যাকে বলতে গেছিলাম, ভেবেছিলাম 2-4 জনকে নিয়ে একসঙ্গে ব্যবসাটা শুরু করব, সে এমন ফু দিয়েছিল আমি হওয়া গেলাম। এটাই ঘটনা। ব্যাপার হচ্ছে দেখুন, সেটা হচ্ছে আমার যেটা হয়েছিল, দেখুন যখন আমার মনে আছে কিটটা যখন আমি শুরু করার পরে যখন কিট নিয়ে আসছি না,
কিট যখন আমি নিয়ে আসছি, আমার এখনো মনে আছে আমি একটা বিজনেস করছি, মানে এটা লোকে দেখে ভাববেটা কি। আমার মনে আছে ট্রেনে আমি পারলে জামা খুলে কিটটা ঢেকে রাখি, এরকম আমার অবস্থা ছিল। আমি যখন ট্রেন থেকে নেমেছি আমাকে বলল যে বিজয় তুমিও এমওয়ে, তুমিও। আমার মনে হয় আমি তখন তো ব্রিট ওয়ার্ল্ড এডুকেশন এত তো আমার মধ্যে ছিল না। আমি কি বলেছিলাম জানেন? না মানে আসলে কি জানেন, সাইডে একটা বুঝতে পারছেন, একদম এটাই হয়। এবং এখন আমি যখন ব্রিট ওয়ার্ল্ড এডুকেশন যখন আমার মধ্যে পড়েছে না, তখন এখন যখন কেউ বলে বিজয় তুমিও এমওয়ে, আমি বলি ইয়েস আমিও এমওয়ে, তুমি নাও কেন, তুমি কেন দেরি করছো? তারপর কি জানেন, সচিন তেন্ডুলকর যখন কিছু শট মারে না, দেখবেন ব্যাটের মাঝখান দিয়ে মারে, ফিল্ডারের পাশ দিয়ে বল যাবে, ফিল্ডার বল থেকে হাত তুলে নেবে, হাতে লাগলে হাত ফেটে যাবে। ফলে আপনার স্ট্রোকটা এমনই হওয়া দরকার। তা এনিওয়ে, আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে কিভাবে চলছিল। মানে অ্যাকচুয়ালি দেখুন, যারা চাকরির সময় যেটা হয়, আমার এখনো মনে আছে বিজনেস শুরুর চাকরির সময় যেটা হয়েছিল, আমার অফিসে আমার মনে আছে একটা সংস্থা ছিল যাদের কাছ থেকে ইমার্জেন্সি লোন পাওয়া যেত। মাসের শেষে আমার এখন মনে আছে 25 তারিখের পরে 100 টাকা অ্যাপ্লাই করলে সঙ্গে 100 টাকা লোন দিত। এক লাইনের একটা চিঠি লিখলে 100 টাকা লোন দিত, কিন্তু পরের মাসের 1 তারিখে 101 টাকা কেটে নিত। আমি না বিয়ের আগে আমি বলতাম অভাবটা মনে, আর বিয়ের ঠিক পরে বলতাম স্যালারিটা মাসে কেন দুবার হয় না। তা 100 টাকা দিচ্ছে, 100 টাকা পরের মাসে কেটে নিচ্ছে। আমি রীতিমতো অফিসে সব বন্ধুদের সঙ্গে চেঁচামেচি হইচি করে আলটিমেটলি যেটা হয়েছিল জানো কি, ওই ইমার্জেন্সি লোনটা আলটিমেটলি 500 টাকায় কনভার্ট করা হয়েছিল। পরের মাসের 1 তারিখে কিন্তু 505 টাকা কেটে নেবে। আমি বাড়িতে এসে উমাকে বলেছিলাম দেখো 400 টাকা মাইনা বেড়ে গেল। বিশ্বাস করুন সেই জায়গা থেকে উঠে আসা। এবং যেটা দেখুন সেটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মুখের চেহারাগুলো কিভাবে বদলে যায় দেখুন। এই দেখুন, সেটা হচ্ছে 5টা মুখের ছবি। এটা হচ্ছে 15 বছরের ছবি, এইটা হচ্ছে 25 বছরের ছবি, এটা হচ্ছে 35 বছরের ছবি, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 55। রিটায়ারমেন্টের আশপাশ দিয়ে খুবই আগুন জ্বলে গেছে। আমি যখন এই 15 বছর বয়সে একটা মানুষ, সে কি ভাবে বিয়ের ভাবে একটা ঠিক আছে একটা বড় একটা বিরাট বড় প্যালেস বানাবো, সামনে বড় বড় থাম থাকবে, আর এই বয়স এসে না ওসব দরকার নেই, ঠিকই আছে ছোটোখাটো ওগুলো ট্যাক্সের ঝামেলা, প্রশ্নের ঝামেলা, দোকানের একটা ফ্ল্যাট, এই বেশ ভালো আছে। এই বয়সে সে কীভাবে 15 বছর বয়সে 2 একটা হিন্দি ফিল্ম আর 2 একটা ক্যালেন্ডার দেখে সে কীভাবে বিয়ের পরে যাবো সুইজারল্যান্ডে হানিমুন করতে। আর আমি আমার কথা বলছি, আমি যখন এই জায়গায় যখন এসেছিলাম না, বিশ্বাস করুন আমার অ্যারেঞ্জ ম্যারেজ আমার এখনও পরিষ্কার মনে আছে। আমার বাড়িতে যে গিফট চেকগুলো, উমা তখন জানতো না, এখনও বলায় জেনে গেছে, যে গিফট চেক তার থেকে 1000-3 টাকার গিফট চেক সরিয়ে ফেলেছিলাম। এবং বিশ্বাস করুন তখন ওই যে ভ্রমণ কাহিনীটা নিয়ে আছে এবং সুভাদিও তার মধ্যে ছিল, এইসব আমরা অফিসে আলাপ আলোচনা করে আলটিমেটলি দেখুন আমার অ্যারেঞ্জ ম্যারেজ শেষকালে পুরীতে যদি নিয়ে চলে যাই, কোটকি মোটকি কী চেয়ে বসে তো পকেটে লজ্জায় পড়ে যাবো। আমি 1003 টাকা ম্যানেজ করে কোথায় গেছিলাম বেড়াতে শুনবেন, 1003 টাকা ম্যানেজ করে আলটিমেটলি গেছিলাম চাঁদিপুর। বিশ্বাস করুন তখন জানি না এখন চাঁদিপুরে কী আছে আমি জানি না, কিন্তু তখন চাঁদিপুরে চানাচুর আর সমুদ্রের হাওয়া ছাড়া কিচ্ছু নেই। কত চানাচুর খাবে খাও আর কত সমুদ্রের হাওয়া খাবে খাও, সেই জায়গা থেকে বিশ্বাস করুন। এবং এই দেখুন এই জায়গায় সেটাই হয়। আর দরকার নেই সুইজারল্যান্ড, কাছে নীলাচলে মহাপ্রভু লজ, 70 টাকা পার ডে, এই বেশ ভালো আছে। এবং এই বয়সে না, এই 35-40 বছর বয়সে কত পিএফ, কত গ্র্যাচুইটি, কত পেনশনের না, এই যে পেনশন কথাটার এরা পিটা বদলে টি আসছে, টেনশন স্কিম আসছে। কত পিএফ, কত গ্র্যাচুইটি, কত পেনশন, জীবনের সমস্ত হিসাব পরিষ্কার। এবং তখন তার মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে আসে, লাইফ ইজ নাথিং বাট অ্যাডজাস্টমেন্ট। মাঝে এই জায়গায় রফা করে জীবনটা আমরা কাটিয়ে দিই। জীবন কাটানো আর জীবন যাপন করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যেটা বলতে চাইছি কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি সেইটাই বলতে চাইছি। এনিওয়ে, এইবার দেখুন, এবং আজকে আমি বলছিলাম চাঁদিপুর যাওয়ার কথা বলছিলাম। দেখুন চাঁদিপুর আমি মোটামুটি পড়াশোনা করেছিলাম, ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছিলাম, মোটামুটি ভালোই চাকরি করি। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, সারা জীবনের আমার পড়াশোনা, সেটাকে আমি A+B² ধরি, সারা জীবনের পড়াশোনাটা A+B² ধরলে তার দৌড়টা আলটিমেটলি কি চাঁদিপুর। A+B² দৌড় হচ্ছে চাঁদিপুর। মোটামুটি পৃথিবীর বেশ কিছু দেশ। এবং বিশ্বাস করুন আমরা যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন হোটেল সাংগ্রিলা আমরা শুনেছিলাম সেই রকম ওই যে স্যুটে আমরা ছিলাম তার অল্প কিছুদিন আগে ওই রকম স্যুটে জর্জ বুশ, তখন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ওই ধরনের মানে ওই রকম স্যুটে ছিলেন। চিন্তা করুন কোথায় জর্জ বুশ আর কোথায় এই বিজয় ফুস, বুঝতে পারছেন?
কোথা থেকে, বিশ্বাস করুন আমি যেটা বলতে চাইছি আপনারা চাইলে প্রত্যেকে আম জনতা থেকে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি এম জনতা হতে পারেন, এবং এম জনতা হয়ে কিন্তু আপনি এইরকম লাইফস্টাইল কিন্তু আপনি এনজয় করতে পারেন। বিলিভ মি ফ্রেন্ডস, ইউ ক্যান ডু ইট। এনিওয়ে, একটু আওয়াজ বলি। ব্যবসাটা শুরু করার পরে আওয়াজ খেয়েছিলাম, প্রচুর আওয়াজ খেয়েছিলাম। আমার যারা কাছের বন্ধু বান্ধব বলেছিল, বিজয় তুই বাজারে এর চাইতে আলু নিয়ে বসলে আমরা এত অবাক হতাম না। আমার পাড়ার ছেলেরা আমাকে মানে কি বলবো, বিজয় তুমি মানুষ খুন করে জেলে গেলে আমরা এত অবাক হতাম না। আওয়াজ কিন্তু আপনি শুনবেন, এবং আওয়াজ প্রচুর আওয়াজ শুনেছি। এবং ঠিক আছে, দেখুন আওয়াজ আপনি শুনবেন, তার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে, কিচ্ছু করার নেই। এবার দেখুন, সেটা হচ্ছে প্রোডাক্টস। আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রোডাক্টস নিয়ে আমি, কারণ উমার হাতের কিছু প্রবলেম ছিল, ওর কিছু ডিটারজেন্ট, লোকাল ডিটারজেন্ট মানে যেগুলো বাজার চলতি ডিটারজেন্ট ইউজ করে হাতে প্রবলেম হচ্ছিল, সেগুলো এই এসিড ব্যবহার করে প্রবলেমটা সলভ হয়ে গেল। ফলে প্রোডাক্টস নিয়ে কিন্তু আমি প্রথম থেকে এক্সাইটেড ছিলাম। এবং আমার এখনও মনে আছে, আমরা ব্যবসাটা ইন্ট্রোডিউস হওয়ার পরের দিনে আমার এক বন্ধুকে একটা এসিড বিক্রি করে দিয়েছিলাম 1 লিটারের। দেখুন আমার যেটা মনে হয়েছিল, শিয়ালদার বাজারে পচা মাছ বিক্রি হয়, লোকে মাটিকে সোনা বলে, আমরা সোনাকেই সোনা বলি। ফলে প্রথম থেকে কিন্তু রিগার্ডিং প্রোডাক্টস আই ওয়াজ সো এক্সাইটেড। এইবার আসুন ব্যবসাটা কি করে আস্তে আস্তে তৈরি হলো। দেখুন সেটা হচ্ছে, হ্যাঁ ভুল অনেক করেছি, আমার এখনো মনে আছে। আজকে আমরা এতগুলো কথা বলছি বটে, কিন্তু একটা সময় এমন ছিল, কৌশিকদা ফোন করলে বিশ্বাস করুন কথার উত্তর দিতাম না। মানে কখন কথায় কথা বাড়ে, কৌশিকদা যা বলতো হ্যাঁ 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 হ্যাঁ। এবং তখন আমার এখনো মনে আছে, তাস খেলার প্রচণ্ড নেশা, কখন কৌশিকদা ফোন শেষ করবে আমি ফোন ছেড়ে দিয়ে তাস খেলতে যাব। ঠিক আছে, তা এইরকমই চলছিল। এইবার দেখুন চলতে চলতে আমার এখনো মনে আছে, আস্তে আস্তে একটু সিটি টিটি শুনছি, একটু মিটিং টিটিংয়ে যাচ্ছি। একদিন আমার পূর্ণনগর স্টেশনে দুপুরবেলায় আমার এক বন্ধুর সঙ্গে, যার সঙ্গে কলেজে পড়াশোনা করেছি, বন্ধুর সঙ্গে দেখা, ট্রেন তখন ঢুকছে। ওর সঙ্গে এটা সেটা হতে আমি বললাম, দেখ আমি একটা ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি। তখন বলছে, তুই ব্যবসা করছিস, সেই ব্যবসায় ইনকামটা কীভাবে হবে? ট্রেন তখন ঢুকছে, আমার সময় নেই বেশি কথা বলার সময়। আমার দেখ এই তোর সঙ্গে যে কথাবার্তা বললাম, এতেই ইনকাম হবে। ট্রেন এসছে, আমি আমার জায়গায় চলে গেছি, ওর জায়গায় চলে গেছে। কিছুদিন পরে কৌশিকদা আমাদের এলাকায় একটা প্ল্যান শো করতে এসেছিলো, সেখানে আমি আর বন্ধুকে ইনভাইট করেছিলাম। সেই বন্ধু এসেছিল, 2 দিন পরে তাকে ফলো আপ করতে গেছি। ফলো আপ যখন করতে গিয়ে সেই বন্ধুর সঙ্গে দেখা, যাকে কন্যাবাস স্টেশনে আমি বলেছিলাম তোর সঙ্গে কথাবার্তা বললাম, এতেই তোর ইনকাম হবে। সেই বন্ধুটার মাথায় ওই কথাটা হিট করেছিল, এবং সে আমাকে সেদিন বলছে, আচ্ছা বিজয় তুই যে আমাকে বললি যে কি যে কথা বললি ওতে ইনকাম হয়, সেই ব্যাপারটা কি আমাকে বলতো। বললাম, দেখ আমি তো তোকে বলতে পারবো না, কলকাতায় মহাজিদের সদনে এটার উপর একটা প্রেজেন্টেশন হবে, তুই আমার সঙ্গে চল, তোকে আমি দেখিয়ে দেবো। সে ছেলে বলে, বিজয় আমি যাবো না, তোকেই দেখাতে হবে, তুই যা দেখাবি আমি তাই দেখবো। বিশ্বাস করুন সে ছেলে আমাকে বলছে তোকেই দেখাতে হবে। আমার এখনো মনে আছে, সেদিনটা ছিল সোমবার, বলছে বুধবার দিন বিকেল 4টার সময় আমি ফাঁকা আছি, তুই আমাকে জিনিসটা দেখাবি। আমি বাড়িতে এসে মাকে বললাম, মা দেখো তোমার বাজারহাট কি করতে হবে বলো, করে দিচ্ছি। মা বললো, হঠাৎ ছেলে হঠাৎ ভালো হয়ে গেল কেন, কি ব্যাপার? তুমি দাও না। বাজারহাট সমস্ত কিছু কাজকর্ম করে দিলাম, সমস্ত কাজকর্ম করে দিয়ে পরের দিন সকালবেলা থেকে একদম দরজালা বন্ধ, ঘরের দরজালা বন্ধ করে দিয়ে, যেটা বলছিলাম আমার আপলাইন মোস্ট এক্সাইটেড জবরদস্ত লিডার দেবাশিস অ্যান্ড মিতা সরকার, দেবাশিস সর্দার। আর এখনো মনে আছে দেবাশিসদার একটা ক্যাসেট, তখন সিডির যুগ নয়, তখন ক্যাসেটের যুগ। দেবাশিসদার একটা প্ল্যান শোর ক্যাসেট, সেটা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বারবার আমি শুনে গেলাম। বারবার শুনতে মঙ্গলবার দিন সারাদিন ওটা আমার ব্রেনের মধ্যে পুরো ঢুকে গেল। পরের দিন বুধবার ছেলে যাচ্ছে জীবনের প্রথম প্ল্যান শো করতে। আজকে আমি বলছি, আপনারাও শুনে হাসছেন, মিটিমিটি হাসছেন, কিন্তু বিশ্বাস করুন সেদিন আমার মুখে হাসি ছিল না। সে আমি নই। ছেলে যাচ্ছে, মনে করুন উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে, পারলে একটা চন্দনের ফোঁটা, দইয়ের ফোঁটা আমি লাগিয়ে নিই। আমি যাচ্ছি প্ল্যান দেখাতে, যাচ্ছি। তবে এটা আমি ঠিক করে নিয়েছিলাম, আমি থামবো না, কোনো থামাথামির ব্যাপার নেই, যা মনে আছে বলতে থাকবো। এবং বিশ্বাস করুন জীবনের প্রথম প্ল্যান শো করতে গেলাম। জীবনের প্রথম প্ল্যান শো কি বলেছিলাম জানি না, শুরু করেছিলাম শেষ করেছিলাম এইটা মনে আছে। জীবনের প্রথম প্ল্যান শো, প্রথম জয়নিং, এবং বিশ্বাস করুন সেই লেগটা, দ্যাট ইজ নট এ প্ল্যাটিনাম লেগ, দ্যাট ইজ এ লেগ অফ প্ল্যাটিনামস। এবং সেই লেগে আজকে মেগা ফাউন্ডার্স প্ল্যাটিনাম শান্তনু এবং দীপান্বিতা মুখার্জি, এবং তার সঙ্গে সঞ্জয় অ্যান্ড দেবারতী বোস মেগা ফাউন্ডার্স প্ল্যাটিনাম, শিবেন অ্যান্ড সম্ভাঙ্গলি, মানে হিউজ টিম। একটা জিনিস চিন্তা করুন তো, জাস্ট একটা কথা, যদি আমি সেই প্ল্যান শোটা তাকে না করে কোনো রকমের ড্রিবলিং করে তাকে বলতাম তুমি আমার সঙ্গে ওইখানে চলে, ওইখানে গেলে ওই জিনিসটা দেখতে পাবে, এবং যদি সে আলটিমেটলি যদি না যেত, আলটিমেটলি সে তো আমার ক্রস লাইনে জয়েন করতো। ফলে প্লিজ আপনি আপনার সেই প্ল্যান, বেস্ট প্ল্যান কোনটা যেটা আপনি দেখাচ্ছেন সেটাই বেস্ট প্ল্যান, আপনি দেখান। যদি আমি না দেখাতাম। সেকেন্ড, দেখুন আমি আবার বলছি, হনুমান কেন সেই লঙ্কা জ্বালিয়েছিল, লেজে আগুন লেগেছিল বলে।
আমি আস্তে আস্তে ব্যবসাটা তখন বুঝতে শুরু করলাম। আমার মনে আছে, আমি দেখুন, আমি আজকে ব্রিজ স্টেজ থেকে এটা বলছি বটে, কিন্তু আমি কিন্তু এটা রেকমেন্ড করছি না, বাট আই ডিড ইট। আমি এটা করেছিলাম। আমার তখন মনে আছে, আমি ট্রেনে প্রত্যেকটা স্টেশনে আসলে কম্পার্টমেন্ট চেঞ্জ করতাম। প্রত্যেকটা স্টেশনে এই কম্পার্টমেন্ট থেকে সে কম্পার্টমেন্ট আমি ট্রেন চেঞ্জ করতাম নতুন নতুন আলাপ করার জন্য। আলটিমেটলি একদিন ফিরছি, অফিস থেকে ফিরছি, আমার মনে আছে আমার সঙ্গে একটি খুব স্মার্ট হাইলি কোয়ালিফাইড ছেলে, তার সঙ্গে কথা হলো, দেখা হলো। এটা সেটা কথা বলতে চাইলাম, সচিন তেন্ডুলকর এটসেট্রা, ক্রিকেট খেলা হচ্ছে, রাজনীতির কথা হচ্ছে, এসব কথা কিছু হয়নি। এবং হতে হতে যখন অ্যাকচুয়ালি ছেলেটি আমাকে একটা ফুল টস বল দিয়েছিল, বলেছিল, বিজয় আসলে বিজয়দা আমি যা ছেলেটি আইআইটির কেমিক্যাল টেকনোলজিস্ট, খড়গপুর আইআইটির কেমিক্যাল টেকনোলজিস্ট, বলছিল দেখো বিজয়দা, যা দিনকাল যা আসছে না, চাকরির সঙ্গে সঙ্গে সাইডে কিন্তু একটা কিছু করা দরকার। আমি বলেছিলাম, আর ইউ সিরিয়াস? বলেছিল, ইয়েস আমি সিরিয়াস। আমি বললাম, তুমি প্লিজ, তার 3 দিন পরে কন্যাগড়ে একটা প্ল্যান প্রেজেন্টেশনের কথা ছিল, সেই দিন আমি বললাম, তুই প্লিজ ওই দিনটা এসো, তবে আধ ঘন্টা আগে আসবেন, নইলে কিন্তু জায়গা দিতে পারবো না। ঘুড়ির সুতো শুধু ছাড়বেন না, মাঝে মাঝে টানবেন, আধ ঘন্টা আগে এসে, নইলে কিন্তু জায়গা দিতে পারবো না। ছেলেটি এসেছিল এবং সেই দিনই আবার আরেকটি ঘটনাও ঘটে গেছিল। কৌশিকদার সেদিন প্ল্যান দেখানোর কথা ছিল কন্যাগড়ে, এবং খুশিতে যথারীতি কন্যাগড়ে এসেও ছিল, কিন্তু এসে বললো, বিজয় আমার না শরীরটা কেমন কেমন করছে, তুমি একটা কাজ করো, আজকের প্ল্যানটা তুমিই দেখিয়ে দাও। কৌশিকদা বললাম, কৌশিকদা আমি নবগ্রামে এখানে না সব এমএসসি এমটেক, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আমি প্ল্যান দেখাবো? বল, বিজয় তুমিই দেখিয়ে দাও। বিশ্বাস করুন, সেটা আমার জীবনের প্রথম ওপেন মিটিং করলাম। এবং সেই ওপেন মিটিং থেকে যে ছিলেন জয়েন করলো, তার নাম হচ্ছে ভাস্কর চক্রবর্তী। আজকে ভাস্কর অ্যান্ড শ্যামলী চক্রবর্তী মেগা ফাউন্ডার্স প্ল্যাটিনাম, হিউজ অর্গানাইজেশন, এবং ওদের টিমে কৌশিক, জয়তী ঘোষ এটসেট্রা, দে আর হিউজ অর্গানাইজেশন। আমাদের সেকেন্ড লেগ, আসুন থার্ড। এই করে ব্যবসাটা চলছে, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এবং হতে হতে একটা দিন আসলো, সেটা হচ্ছে একদিন কৌশিক আমাকে বলল, বিজয় তুমি কন্টাইতে একটা প্ল্যান শো করবে। এই কন্টাইতে আমাকে বলো, তুমি একটা প্ল্যান শো করবে। এবং বিশ্বাস করুন, পুরো মিদনাপুর ডিস্ট্রিক্টে তখন আমাদের কেউ ছিল না। পুরো মিদনাপুর ডিস্ট্রিক্টে আমাদের তখন কেউ নেই, নট এ সিঙ্গল। আমি কৌশিকদাকে বলতেই পারতাম, কৌশিকদা প্লিজ আমি কন্টাইতে সেখানে। বিশ্বাস করুন, আপনার গ্রোয়িং অ্যান্ড অ্যাক্টিভ আপলাইন, যে আপলাইন সিস্টেমের সঙ্গে আছে, সে যা বলছে আপনার ভালোর জন্যই বলছে। আমি কন্টাইতে, এবং ইন অল পসিবিলিটি, রাইট, দিস ইজ দ্যাট হল, এই টাউন হল, এই কন্টাই টাউন হলে, বিশ্বাস করুন সেদিন আমি প্রথম এখানে কৌশিকদা আমাকে রিকমেন্ড করতে পাঠিয়েছিল এই কন্টাই টাউন হলে। আমার এখন মনে, বিশ্বাস করুন কথাটা আমার এই মুহূর্তে মনে বললো। যাই হোক, আমি যখন এই টাউন হলে প্ল্যান দেখাতে এসেছিলাম, তখন আমার কলকাতার এক বন্ধু, যে আমার এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, সে হঠাৎ তার কি মনে হলো, সে বললো, বিজয় চল, আমি কন্টাইতে যাবো, অনেক বন্ধু আছে, তাকে এই বিজনেস প্ল্যানটা দেখাবো। সে আমার সঙ্গে চলে আসলো, সল্ট লেক থেকে এই কন্টাইতে চলে আসলো, সেই বন্ধুকে ইনভাইট করে দিল। এবং সেই বন্ধু এখানে বিজনেস প্ল্যানটা দেখলো। আমি এই স্টেজ থেকে সেই বিজনেস প্ল্যানটা দেখিয়েছিলাম, এবং সেখান থেকে সেই বন্ধুটি জয়েন করলো। এবং পরে আস্তে আস্তে সেখান থেকে একটা হিউজ অর্গানাইজেশন, ডক্টর বিকাশ অ্যান্ড সোমাদে, সেখান থেকে ফাউন্ডার, সেখান থেকে প্ল্যাটিনাম ডিরেক্ট, এবং সেখান থেকে তারপরে অনেক লিডার, বিপ্লব অ্যান্ড সোমাদে, সেটা হিউজ অর্গানাইজেশন, আমাদের থার্ড লেগ। আজকে আমরা এমারেল্ড। বিশ্বাস করুন, এবং এরপরেও আমাদের আরও কিছু অর্গানাইজেশন আছে, সব কিছু বলার মতো সময় আজকে নেই। আমি কিন্তু একটা কথা আবার বলছি, আমি আপনাদের এইটুকুই মেসেজ দিতে চাইলাম, যে আপনার গ্রোয়িং এবং অ্যাক্টিভ আপলাইন, সে যেটা বলছে, হয়তো সেই কথাটা আপনি সেই সময় বুঝতে নাও পারেন, হয়তো কি বলছে আপনি বুঝতে নাও পারেন, কিন্তু যদি সেই আপলাইন সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সে যেটা বলছে আপনার ভালোর জন্যই বলছে। ফ্রেন্ডস, আজকে আমরা এই জায়গায় এসে গেছি, কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে অপোজিট অফ সাকসেস ইজ নট ফেইলিওর, অপোজিট অফ সাকসেস ইজ কুইটিং। আপনি এই ব্যবসাটা অ্যাকচুয়ালি কখনো কুইট করবেন না, নেভার কুইট। আমাদের এখনো মনে আছে, ইনফ্যাক্ট মালয়েশিয়ার একজন ডায়মন্ডের সঙ্গে আমাদের কিছু কথাবার্তা হয়েছিল। মালয়েশিয়ায় ব্যবসাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 29 বছর আগে। আমাদের সঙ্গে কথা হয়েছিল, উনি বলেছিলেন, উনি ব্যবসাটা শুরু করার পরে বছর 4-5 পরে একবার উনি রিনিউ করেননি। পরবর্তীকালে উনি আবার ব্যবসাটা শুরু করেন, এবং শুরু করে আজকে ডায়মন্ড ডিরেক্ট। কিন্তু উনি বলছেন, উনি যেখানে রিনিউ করেননি, যে জায়গাটা উনি ছেড়ে দিয়েছেন, আজকে সেই টিমে বিভিন্ন লেগে 2-3টে ডায়মন্ড আছে। চিন্তা করতে পারেন, যদি ডিফারেন্ট লেগে 2-3টে ডায়মন্ড থেকে চিন্তা করতে পারেন। ভদ্রলোক বলতে বলতে মানে উনি প্রায় চোখটা ছলছল করে উঠছিল ওনার। মানে প্লিজ কখনো ব্যবসাটা কুইট করবেন না, ক্রিজ থেকে কখনো ব্যাটটা তুলে নেবেন না, ব্যাটটা ধরে রাখবেন। এবং এটাও বলছি আমি 2টো লিমিটেশনের কথা বলে দিচ্ছি। এই ব্যবসার 2টো লিমিটেশন কিন্তু এই ব্যবসাটার আছে। আচ্ছা, এখানে সার্ভিস করেন কারা কারা, প্লিজ একটু হাত তুলবেন। ভেরি গুড। দেখবেন যারা সার্ভিস করেন না, কালকে মন্ডেতে যে কোনো অফিসে ঢুকে যাবেন, দেখবেন সবাই বসে আছে, বস কখন কি অর্ডার করবে সেই কাজটা করবে।
90% অফ দ্য ইন্ডিয়ান পিপল নিড সামওয়ান টু অর্ডার দেমসেলস। এটা 200 বছরের পরাধীনতার ফসল। এই ব্যবসায় কিন্তু দেয়ার ইজ নো বস, এটা একটা লিমিটেশন। আপনার কোনো বস নেই, দেয়ার ইজ নো ওয়ান টু অর্ডার ইউ। আপনার বসকে কি কারণে আপনি ব্যবসাটা করছেন সেটাই হচ্ছে আপনার বস। এটা হচ্ছে একটা লিমিটেশন। আর সেকেন্ড হচ্ছে দেয়ার ইজ নো স্টার্ট আপ কস্ট। দেখুন এই যে উডেন টেবিলটা রয়েছে, এই টেবিলটাও কিন্তু, এই টেবিলটা যিনি এই কাঠের ব্যবসাটা যিনি করেন তিনিও কিন্তু প্রফিট লস বোঝার আগে ব্যাংকের থেকে 2-3 লাখ টাকা ধার করে এর মধ্যে ঢেলে দিয়েছেন, এবং তার কিন্তু প্রফিট কিছুদিন পরে প্রফিট হলে ভালো, লস হলেও কিন্তু ফিরে আসার কোনো উপায় নেই, যেহেতু উনি অলরেডি ব্যাংকের থেকে 2-3 লাখ টাকা ধার করে ফেলেছেন। ফলে প্লিজ এই দুটো লিমিটেশন, বিশ্বাস করুন এই দুটো যদি লিমিটেশন যদি কাটিয়ে উঠতে পারেন, এবং এই যেহেতু ওই নো বস না, যেহেতু দের ইজ নো বস, মাঝে মাঝে হয় কি জানেন, ফাইল হারিয়ে যায়। যারা অফিসে কাজ করেন দেখবেন অফিসে না মাঝে মাঝে ফাইল খুঁজে পাওয়া যায় না, ওই ফাইলটা পার্টিকুলার ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাও হয়, এই ব্যবসায় এটা মাঝে মাঝে ফাইল হারিয়ে যায়। করছি কিন্তু ওই ফাইল হারিয়ে গেছে, আর যখনই ফাইল হারিয়ে গেছে ব্যবসাটা কেন করছি সেটা মাথা থেকে আউট হয়ে গেছে, তখন আর তাকে দেখা যায় না। ফলে প্লিজ ফাইলটা কখনো হারাতে দেবেন না, ফাইলটা ধরে রাখবেন। যদি ফাইলটা আপনি ঠিকমতো ধরে থাকেন এবং যদি আপনি সিস্টেমের সঙ্গে যুক্ত থাকেন, বিশ্বাস করুন আপনারা আপনাদের লাইফ স্টোরি তৈরি করুন। এই স্টেজ ওয়েট করছে আপনাদের লাইফ স্টোরি, এখান থেকে দাঁড়িয়ে আপনারা আপনাদের লাইফ স্টোরি বলবেন, বাকি সবাই সেখান থেকে শুনবে। দেখুন যে বোঝে, এটা ঠাকুর রামকৃষ্ণের কথা, যে বোঝে সেই খোঁজে, যে বোঝে না সে কিন্তু খোঁজে না। দেখুন, আইদার ইউ বিল্ড ইউর নেটওয়ার্ক অর ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ইন দ্য নেটওয়ার্ক অফ আদার্স, চয়েস ইজ ইয়োর্স। পৃথিবীর যে কোনো ফিল্ডে দেখবেন আপনি যেখানে আছেন তার আপনার চাইতে যিনি বেশি সাকসেসফুল দেখবেন তার নেটওয়ার্ক আপনার চাইতে বড়। আইদার ইউ বিল্ড ইউর নেটওয়ার্ক অর ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ইন দ্য নেটওয়ার্ক অফ আদার্স, চয়েস ইজ ইয়োর্স। ফলে যে, এটা সকলে বোঝে না, যে বোঝে সেই খোঁজে, যে খোঁজে সে সয়। কিছু সইতে আপনাকে হবে, কিছু আওয়াজ আপনি খাবেন, এবং বিশ্বাস করুন যারা আপনাকে আওয়াজ দেবে তারা কিন্তু আপনার প্রয়োজনে কিছুই করবে না। আর 2 নম্বর কথাটা আরো সাংঘাতিক, প্রয়োজনে কিছু করার মতো ক্ষমতাও তার নেই, তবু কিন্তু তারা আপনাকে আওয়াজ দেবে। থ্যাংক ইউ। এবং দেখেছেন, আচ্ছা আওয়াজ যে আপনি খাবেন, আপনারা দেখেছেন সারা পৃথিবীতে, একটু খোঁজ নিয়ে দেখবেন তো সারা পৃথিবীতে কোথাও কোনো ক্রিটিকের মূর্তি আছে? সারা পৃথিবীতে কোথাও কোনো ক্রিটিকের মূর্তি নেই। ময়দানে গোষ্ঠপালের মূর্তি আছে, কেননা গোষ্ঠপাল গোল বাঁচাতো, পারফর্ম করতো, তারও মূর্তি আছে, কিন্তু পৃথিবীতে কোথাও কোনো ক্রিটিকের মূর্তি নেই। ফলে আপনাকে যারা আওয়াজ দেবে, সরি প্লিজ, আওয়াজ কোনো লাভ নেই। যেটা বলছিলাম, যে বোঝে সেই খোঁজে, যে খোঁজে সে সয়। কিছু সইতে আপনাকে হবে,